ভাষা শহীদ আব্দুল জব্বার পেশাগত জীবনে একজন দর্জি ছিলেন। তার পিতার নাম হাশেম আলী ও মাতার নাম সাফিয়া খাতুন। প্রাথমিক শিক্ষা সমাপনের পর তিনি আর শিক্ষা গ্রহণের সুযোগ পাননি। 21শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে ছাত্র জনতার সাথে তিনিও মিছিলে অংশগ্রহণ করেন এবং পুলিশের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। 2000 সালে বাংলাদেশ সরকার শহীদ আব্দুল জব্বারকে মরণোত্তর 21শে পদকে ভূষিত করেছেন। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো প্রকাশিত রুটিন অনুযায়ী আগামী কাল থেকে শুরু হওয়ার কথা এসএসসি পরীক্ষা। আমাদের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রস্তুতির সুবিধার্থে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গণিত বিভাগের সিনিয়র শিক্ষক সুভাষ চন্দ্র পোদ্দার। চলো স্যারের সাথে জেনে নিই গণিত বিষয় সম্পর্কে কিছু তথ্য। কেমন আছেন স্যার? ভালো স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। তোমাকেও স্বাগত, আজকে একসাথে কথা বলতে পারছি আমরা। জি স্যার, অনেক ধন্যবাদ। স্যার, আপনি শিক্ষকতার সাথে কবে থেকে যুক্ত আছেন? 18 বছর ধরে আমি শিক্ষকতার সাথে জড়িত। আচ্ছা স্যার, আপনি তো অনেক অভিজ্ঞ একজন শিক্ষক। আমাদের 2010 সাল থেকে এসএসসি পরীক্ষায় সৃজনশীল পদ্ধতি চালু হয়েছে। এই পদ্ধতির মূল বিষয়টি কি? অবশ্য গণিত চালু হয়েছে একটু পরে থেকে। এবার এসএসসি পরীক্ষার্থীরাই প্রথম গণিত সৃজনশীল দেবে। আচ্ছা। আর এর আগে ফিজিক্স, কেমিস্ট্রি সবগুলো বিষয় হয়েছে। গণিতে একদম শুরুতে ছিল শুধু বাংলা কেমিস্ট্রি, তারপরে ধর্ম, এরকম আস্তে আস্তে পর্যায়ক্রমে আসছে। তো গণিতে সৃজনশীল হওয়ার ফলে একটু ভীতি বাচ্চাদের বেড়েছে। এমনি গণিত বিষয় নিয়ে সবারই বেশ ভীতি থাকে। তো সৃজনশীলের ভয়ের কারণ নেই, যদি ভালো করে বুঝে শেখা যায় সেক্ষেত্রে মানে ভালো নাম্বার আশা করা যেতে পারে। স্যার, গণিত বিষয়ে মানে একটা প্রশ্নে কয়টি ভাগ থাকবে? তিনটি ভাগ। আচ্ছা স্যার, এটা কিভাবে হবে ভাগটা হবে ক, যেটা একের ক, এটা সহজ মান। এটা অপেক্ষাকৃত সহজ থাকবে। 2 মার্কের একটা গণিত, সে সহজেই সমস্যার সমাধান করতে পারবে। আচ্ছা। আর এর পরেরটা থাকবে মধ্যম মান, ওটাও মোটামুটি সহজ হবে। তারপরেটা আছে উচ্চতর দক্ষতা। ওইটা করতে গেলে তার সূত্র সম্বন্ধে সম্যক ধারণা থাকা লাগবে, বই সম্বন্ধে একটু ডিপ নলেজ লাগবে, তবে সে তৃতীয় সেটটা অ্যান্সার করতে পারবে। আচ্ছা এটাই স্যার, গণিতের তো অনেকগুলো অধ্যায় থাকছে। কোন অধ্যায়গুলোর প্রতি বেশি গুরুত্ব দেওয়া উচিত ভালো করার জন্য? ভালো করার জন্য বীজগণিতটা ভালো করে করতে পারে। ওখানে আমরা 2টা অ্যান্সার করতে দিই, 3টা থেকে 2টা করতে পারবে সহজেই। আর জ্যামিতির ওখান থেকে 3টা থেকে 2টা, সেক্ষেত্রে সে সম্পাদ্য পুরাটা ভালো করে প্রস্তুতি নিতে পারে। আর ত্রিকোণমিতি ওদিক থেকে ত্রিকোণমিতি থেকে একটা করতে পারবে, পরিমিতি ত্রিকোণমিতি মিলে। আর পরিসংখ্যান, ওর তো কোনো অপশন নেই, একটাই করতে হবে। সেক্ষেত্রে পরিসংখ্যান কোনো কিছুই বাদ রেখে শেখা যাবে না, যে কোনোটাই আসতে পারে। আচ্ছা স্যার, পরিসংখ্যান বিষয়টি কি একদম মানে যেটি থাকবে সেটা অ্যানসার করতে হবে না? সেটি আছে, ওখানে কোনো অপশন নেই, সুযোগ নেই, বাড়তি কোনো সুযোগ নেই, যেটা থাকবে সেটাই করতে হবে। স্যার, উচ্চতর গণিতের বিষয় কি একই ভাবে হচ্ছে? উচ্চতর গণিতে ওখানে নাম্বার কম, 40 মার্ক। আচ্ছা। ও ক্ষেত্রে একটু অন্যরকম, বীজগণিত থেকে একটা করতে পারবে, মানে ওখানে সেকশন থাকবে 3টা। আচ্ছা। বীজগণিত একটা, এদিকে জ্যামিতি, ঘন জ্যামিতি মিলে একটা থাকবে, আর আরেকটা অংশ থাকবে গ বিভাগ, যেটা ওটা থাকবে সম্ভাবনা, ত্রিকোণমিতি, ওগুলো মিলে। আচ্ছা আচ্ছা। তো একটা বাচ্চা 3টা থেকে কমপক্ষে একটা করে দিতে হবে। তো সে যদি বীজগণিত ভালো করে করতে পারে তাহলে 2টা বীজগণিত থেকে করবে, আর জ্যামিতি থেকে একটা, আর ওই দিক থেকে ত্রিকোণমিতি, পরিমিতি, ঘনমিতি থেকে আরেকটা। স্যার, জ্যামিতির বিষয়ে দেখা যায় অনেকেই জ্যামিতিটাকে একটু অ্যাভয়েড করতে চায়। তারা সম্পাদ্য উপপাদ্য এই বিষয়টিকে সম্পাদ্যতে তুলনামূলক একটু কমফোর্ট ফিল করে, এবং উপপাদ্য দেখা যায় মুখস্থর প্রতি আগ্রহ বেশি দেখা যায়। স্যার, এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? আসলে জ্যামিতি ছোট থেকেই, মানে যখন শুরু হয় 5 থেকে ডেফিনিশন, 6 থেকে ছোট ছোট উপপাদ্য, এই জিনিসগুলো রেখা, রশ্মি, রেখাংশ ওদের খুব ভালো করে বুঝিয়ে দিতে হবে। তা আমাদের দেশে আসলে জ্যামিতি মানে শিক্ষকরাও ক্লাসে কম করাতে চায়, আবার বাচ্চারাও জ্যামিতিটা কম করতে অ্যাভয়েড করতে চায়, যেটা সারা অ্যান্সার করা যায় কিনা। কিন্তু জ্যামিতিটাকে শিখতে হবে। উচ্চ শিক্ষার জন্য জ্যামিতি যে মাস্ট। এছাড়া বড় বড় পিকচার ড্রয়িং করা বা একটা অ্যাঙ্গেল পরিমাপ করা, ইঞ্জিনিয়ারিং সেক্টরে জ্যামিতির প্রচুর ব্যবহার। এই জন্য ছোট থেকে জ্যামিতি বুঝে বুঝে পড়তে হবে। সে শুরু থেকে তাকে বোঝাতে হবে, বাবা জ্যামিতি তোমাকে অ্যাভয়েড করার সুযোগ নেই। তুমি বীজগণিত অ্যাভয়েড করলে করো, লাইফের সমস্যা কম হবে, কিন্তু জ্যামিতি অ্যাভয়েড করলে তুমি হায়ার এডুকেশনের প্রবলেমে পড়বে। যে কোনো বিজ্ঞানের বিষয় আসলে জ্যামিতির একটা প্রভাব থেকে যায়। পরিমাপের ব্যাপারগুলো, অ্যাঙ্গেলের ব্যাপারগুলো, একটা বিল্ডিং তৈরি করবে সেখানে অ্যাঙ্গেলের ব্যাপার আছে, যে কোন অ্যাঙ্গেলে থাকে। পদার্থবিজ্ঞানেরও বিভিন্ন বিষয়ে ছবি আঁকতে গেলে কোণের একটা বিশাল ভূমিকা থাকে। একটু অ্যাঙ্গেলের দিকে দিক হলেই বিল্ডিং ধসে পড়ে যেতে পারে। এটাই বিষয়। স্যার, জ্যামিতি চিত্র আঁকার প্রসঙ্গে যখন কথা হচ্ছে, স্যার জ্যামিতির চিত্র ভালোভাবে আঁকার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করা উচিত? মানে সম্পাদ্যের ক্ষেত্রে চিত্র তো খুবই ভালোভাবে খেয়াল করা হয়, তবে উপপাদ্যের ক্ষেত্রেও খেয়াল করেই করা উচিত। মানে আমাদের একটা কথা থাকে এসএসসি পরীক্ষার সময়, যে চিত্রটা যদি বিকৃত হয়, যা চাচ্ছে তা না হয়, তাহলে নাম্বার আমরা নাও দিতে পারি। আচ্ছা। তো উপপাদ্য হোক আর সম্পাদ্য হোক, জ্যামিতির ক্ষেত্রে সে অ্যাকুরেট চিত্র আঁকবে, আমরা সেটাই আশা করব। যে চিত্রটা তাকে যেভাবে বলা হয়েছে, উপপাদ্যও যদি বলা থাকে অ্যাঙ্গেলের ব্যাপার, সমকোণ, সে সমকোণ লম্ব অঙ্কন করেই করবে। মানে চাঁদা দিয়ে সোজা না টেনে সে লম্ব অঙ্কন
অঙ্কনের নিয়মেই করবে যে একটা সমকোণ আঁকি বা লম্ব আঁকি, এই জিনিসগুলো তাকে উপপাদ্যের ক্ষেত্রে সম্পাদ্যের নীতি প্রয়োগ করতে হবে যদি সে ভালো করতে চায়। হয়তো কোনো কোনো ক্ষেত্রে উপপাদ্যের মতো সম্পাদ্যের মতো ছবি না এঁকে উপপাদ্য করা যায়, আমরা হয়তো মেনেও নিই, কিন্তু আমরা আশা করব যে সে সম্পাদ্যের নিয়মে উপপাদ্যের ক্ষেত্রে সমকোণগুলো আঁকুক। সমকোণী ত্রিভুজ আঁকবে, সে সমকোণী ত্রিভুজটা সম্পাদ্য স্টাইলেই আঁকুক, সমকোণটা সে লম্ব দেখিয়ে দিক, জি জি। এটাই আমরা আশা করি আর কি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, অনেক ইম্পর্টেন্ট কিছু তথ্য আমরা জানছিলাম। তবে বন্ধু অপেক্ষা করে আছে ফোনে, তার সাথে একটু কথা ঠিক আছে, বলি। শিওর। হ্যালো, আপু আপনি কেমন আছো? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। বলো ভাইয়া, কোন বিভাগ থেকে প্রশ্ন করব? আপু ইংলিশ ফর টুডে। ইংলিশ ফর টুডে। ঠিক আছে, ইংলিশ ফর টুডে থেকে থাকছে তোমার জন্য প্রথম প্রশ্ন। দ্য ওয়ার্ড ফ্রেন্ডলি ইজ এ নাউন, বি প্রিপোজিশন, সি অ্যাডভার্ব। দ্রুত বলে দাও। আপু অপশন বি প্রিপজিশন। অপশন বি প্রিপোজিশন, তোমার উত্তর একদম সঠিক। অনেক অভিনন্দন, তুমি পেয়ে গেলে 500 টাকা সমমূল্যের বই। এবার করছি দ্বিতীয় প্রশ্ন। 3 score is A 30 times, B 300 times, C 3 times 20. দ্রুত বলতে হবে। আপু অপশন সি 3 টাইমস 20। অপশন সি 3 times 20, তোমার এই উত্তরটাও একদম সঠিক। অনেক অভিনন্দন, তুমি পেয়ে গেলে মোট 1000 টাকা সমমূল্যের বই। এর পরের প্রশ্নে যাব। জি আপু যান। ঠিক আছে। The word lexicography relates to A geography, B dictionary, C psychology. এটারও ঝটপট উত্তর দিয়ে দাও। আপু অপশন বি। অপশন বি ডিকশনারি, তোমার এই উত্তর একদম সঠিক। অনেক অভিনন্দন, তুমি পেয়ে গেলে মোট 2000 টাকা সমমূল্যের বই। স্যার, আরো একজন বন্ধু আছে, তার সাথে কথা Sure, বলছি। sure. হ্যালো, আপু মিনু। কেমন আছো? ভালো। বলো আপু, কোন বিভাগ থেকে প্রশ্ন করব? ইংলিশ ফর টুডে। ইংলিশ ফর টুডে আমার সামনেই ছিল। আচ্ছা, তোমার জন্য থাকছে প্রথম প্রশ্ন। চুজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম সোয়ান সং। এ ফার্স্ট ওয়ার্ক, বি মিডল ওয়ার্ক, সি লাস্ট ওয়ার্ক। দ্রুত বলে দাও। সি লাস্ট ওয়ার্ক। সি লাস্ট ওয়ার্ক, তোমার উত্তর একদম সঠিক। অনেক অভিনন্দন, তুমি পেয়ে গেলে 500 টাকা সমমূল্যের বই। এবার থাকছে দ্বিতীয় প্রশ্ন। হুইচ ওয়ান ইজ কমন নাউন? এ ট্রুথ, বি ব্যাংক, সি ভিক্টোরি। ঝটপট। সি ভিক্টোরি। সি ভিক্টোরি, নিলাম তোমার উত্তরটা, কিন্তু আপু এটা যে হলো না, সঠিক উত্তর ছিল বি ব্যাংক। স্যার, আমাদের সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেবার। আমরা বিরতির পর আবার ছোট্ট একটা বিরতি শেষে আবারও চলে এসেছি এনটিভির পর্দায়। সাথে নিয়ে তোমাদের প্রিয় আয়োজন প্রাণমিল ক্যান্টি কুইজ শো, জানার আছে বলার আছে। কথা হচ্ছিল মতিঝিল আইডল স্কুল অ্যান্ড কলেজের গণিত বিভাগের সিনিয়র শিক্ষক সুভাষ চন্দ্র পোদ্দারের সাথে। স্যার, আপনার কাছে শুনছিলাম গণিত বিষয়ে অল্প কিছু কথা আমাদের হয়েছে। স্যার, জ্যামিতির চিত্র আঁকা নিয়ে আমরা একটা কথা শুনছিলাম আপনার কাছে। স্যার, উপপাদ্য বিষয়টিতে দেখা যায় যে অনেকে এক্সট্রা যে থাকে অনুশীলনীর অঙ্কগুলো, সেগুলো করতে চায় না। স্যার, এটা সম্পর্কে কিছু জানতে চাই। মানে বইয়ের উপপাদ্যগুলো ভালো করে শিখতে হবে। সাধারণ নির্বাচনগুলো সূত্র হিসাবে কাজ করবে যখন আমরা এক্সট্রা জ্যামিতিগুলো করব। জি জি। তো আমাদের উচিত বইয়ের যে সাধারণ জ্যামিতিগুলো দেওয়া আছে, উপপাদ্য 1 2 3 যেটাই থাকুক সিরিয়ালে, ওইগুলো খুব ভালো করে বুঝতে হবে, বুঝে ওখান থেকে যেন সেই প্রয়োগ করতে কনসেপ্ট পারে। নিয়েই হ্যাঁ, তো আসলে ওগুলো ওই তৈরি। নলেজটা সে অ্যাপ্লাই করতে পারলেই সে এক্সট্রা করতে পারবে। জি। তো আমাদের ছেলেপেলে টেন্ডেন্সি থাকে কোনো রকমে উপপাদ্যটা বইয়ের লিখতে উপপাদ্য পারলেই মুখস্থ হয়। করে বইয়ের ফেলা। উপপাদ্য মুখস্থ করে, কিন্তু মুখস্থ করে এগোনো যাবে না, এক্সট্রা করা যাবে না। এক্সট্রা করতে গেলে তাকে বুঝতে হবে জিনিসটা কি, আর বুঝতে পারলে এক্সট্রা বইয়েরগুলোর চেয়ে সহজ। এক্সট্রাগুলো আমরা নিজেদের মতো করে করতে পারি। বইটা হয়তো একটু অন্যরকম ভাবে সাজানো থাকে, ওই কনসেপ্টটা নিয়ে আমরা এক্সট্রা ম্যাথের মতো করে অনেক কথা কম দিয়ে সুন্দর করে করতে পারি, বীজগণিতের মতো করেই করতে পারি আমরা। স্যার, এখন তো সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হবে। স্যার, এই বিষয়ে উপপাদ্যগুলো কিভাবে আসবে সৃজনশীল পদ্ধতিতে? সৃজনশীলের সময় একটা ফিগার দিয়ে দিতে পারে। আমরা হয়তো পিথাগোরাসের উপপাদ্যের একটা ছবি দিয়ে দিলাম, যে ছবি তোমরা পড়ে এসছো, জি। ওইরকম একটা ছবি দিয়ে সেখান থেকেই প্রশ্ন করা যেতে পারে। একটা হয়তো অতিভুজের দৈর্ঘ্য দিয়ে দিল 5 সেমি, ভূমি হয়তো 4 সেমি, উচ্চতা নির্ণয় করো, 2 মার্কের একটা প্রশ্ন হয়ে যেতে পারে। জি। বাস সে পিথাগোরাস সূত্র প্রয়োগ করে
ক করে পেয়ে ফেললো। যাচ্ছে সহজেই। ক খুব সহজেই হয়ে গেল। জি। খ হয়তো সেখান থেকে আমরা বলতে পারি যেখানে দুটো ত্রিভুজ মানে ওই অতিভুজ এর সম্পর্কের সাথে যে তুমি পিথাগোরাসের সূত্রটি যে কোনো পদ্ধতিতে প্রমাণটা নিয়ে আসো, আমাদের প্রমাণের বিষয়টা মানে গাণিতিকভাবে হয়তো বললাম যে এটা প্রমাণটা নিয়ে আসো, এরপর ওখান থেকে এক্সট্রা আমরা নিয়ে নিতে পারি। জি। এক্সট্রা নিতে পারি। আচ্ছা স্যার, জ্যামিতি বিষয়ে তো কিছু আমরা জানলাম। স্যার বীজগণিত যে থাকছে বইয়ের বেশ অনেকখানি অংশ জুড়ে আসলে বীজগণিত। বীজগণিত বিষয়টি থাকছে। এটাতে তো অনেকগুলো চ্যাপ্টার, কোন চ্যাপ্টারগুলোর প্রতি বেশি জোর দেওয়া উচিত? বীজগণিতে যেমন উপপাদ্য জ্যামিতির ক্ষেত্রে একটা কভার দিয়ে ফেললো, বীজগণিতের ক্ষেত্রে উৎপাদক যদি সে ভালো শিখে, উৎপাদকের সাথে লসাগু গসাগু ইন্টার রিলেটেড আছে, দর্শক থাকছে। তাহলে সেটার সাথে এটা মিলে যাবে। আবার ওরকম সমাধান যদি সে করতে চায়, অপনয়ন বা প্রতিস্থাপন এর সাথে নির্ণায়ক, সেটার সাথে ওরকম আবার কিছু সমীকরণ, কথা সম্পর্কিত হ্যাঁ কথা যে সম্পর্কিত অঙ্ক অঙ্কগুলো আছে, থাকছে। ওরকম একটা দিয়ে একটা সৃজনশীল সেট হতে পারে। আচ্ছা। যে একটা হয়তো অপনয়ন হলো, একটা প্রতিস্থাপন হলো, তার সাথে একটা কথার অঙ্ক গাণিতিক হিসাব যে একটা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য এত প্রস্থ এত, তুমি এর কর্ণটা নির্ণয় করো, জি। এমন একটা অঙ্ক চলে আসতে পারে। স্যার লগারিদম, ধারা, এই চ্যাপ্টারগুলো একটু নতুন থাকছে 9-10 এর বাচ্চাদের জন্য। স্যার এই বিষয়গুলো অনেকে অ্যাভয়েড করতে চায়, এটার জন্য আপনি কি বলবেন? মানে ধারার আসলে সূত্র মাত্র দুটা, জি। এমনি হয়তো অঙ্কগুলো কখনো কখনো ক্যালকুলেশন বড় হয়, কিন্তু আসলে জিনিসগুলো সহজ, ওখানে সূত্র ভিত্তিক কাজ চলবে। জি। যদি সে গুণোত্তর ধারা আর সমান্তর ধারা ভালো করে বুঝে নেয়, তাহলে অঙ্কটা কোনটাতে পড়বে। যদি আমরা দেখি যে সাধারণ মানে কমন ডিফারেন্স যেটা, দুটি পদের পার্থক্য সমান, তখন আমরা এটাকে মানে আমরা সমান্তর ধারা সমান্তর ধারা হিসেবে নিয়ে নিব। আর যখন দেখবো যে গুণোত্তর ধারায় পড়ে যাচ্ছে যে 1, 2, 4, 8 যে দুটি পদের ভাগফল সমান আকারে আসতেছে, সেই ক্ষেত্রে গুণোত্তর ধারা। তো আসলে ধারা দুটো বুঝে দুই ধরনের অঙ্ক করলে ওখান থেকে একটা ফুল সেট হতে পারে। আচ্ছা। এই জন্য বুঝতে হবে যে কোন ধারা। ইম্পর্টেন্ট। হ্যাঁ, ধারা ইম্পর্টেন্ট। এখন দুটো নিয়ম দিয়ে দুটো হয়ে যায়। জি। আর কত আমরা ওখান থেকে যে কোনো একটা ছোট একটা ধারা দিয়ে যে 5টা পদ দিয়ে দিলাম, সপ্তম পদ কত হবে, এতে করে প্রশ্ন করার আমাদের সুবিধা বেশি, সুযোগ বেশি। এই জন্য ধারা থেকে একটা কোশ্চেন হয়ে যেতে পারে বীজগণিত। আচ্ছা স্যার, আমরা বীজগণিত সম্পর্কে শুনলাম, জ্যামিতি সম্পর্কে জানলাম। বীজগণিত, জ্যামিতি, পরিসংখ্যান এগুলো তো ক্লাস 8-এও অনেকটা করে এসেছে, তবে ত্রিকোণমিতি কিন্তু বেশ নতুন তুলনামূলক। এই বিষয়টিতে কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত? আসলে নতুন হলেও সূত্র নির্ভর, এখানে প্রতি লাইনে লাইনে সূত্র। জি। যদি কোনো বাচ্চাকে আমরা হ্যাঁ সাইন, কোসাইন, ট্যান, কট এই সূত্রগুলো আমরা যদি ভালো করে বুঝিয়ে দিই, জ্যামিতিক পদ্ধতিতে এবং প্রমাণগুলো করে দিই, তাহলে ওর মনে থাকবে অনেক দিন এবং ও মজা পেয়ে যাবে। সূত্রগুলো প্রয়োগ করা শিখলেই সে পারবে। বরং ত্রিকোণমিতিতে সূত্র খুব বেশি অ্যাপ্লিকেবল। আচ্ছা আচ্ছা। আর স্যার সবগুলো বিষয় নিয়ে যখন কথা হলো, পরিমিতি সম্পর্কে কিছু জানতে চাইবো। পরিমিতি আসলে আমরা যে আগে পাটিগণিত করতাম, ওইটারই একটা রূপ। মোটামুটি ক্ষেত্রফলে কিছু চ্যাপ্টার নিয়ে পরিমিতি করা হয়, যে আমাদের যে চলার পথে যে জিনিসগুলো লাগে, যেমন একটা কার্পেট কিনতে যাব, দৈর্ঘ্য কত প্রস্থ কত, কি খরচ পড়বে, বা ঘরের অনেক সময় ঘরের দৈর্ঘ্য মেঝে টাইলস, ঘরে টাইলস বসানো, কার্পেট বসানো, আমার ওয়ালে কত করে ইট লাগবে। মানে বাস্তব জীবনের সাথে পরিমিতিটা খুব বেশি জড়িত, যে একটা পরিমাণ নিয়েই পরিমিতি সেটা। আচ্ছা স্যার, এখন তো সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হবে। আগে যেমন দেখা যেত সবাই টেস্ট পেপার সলিউশনের ক্ষেত্রে খুবই জোর দিত, এখনো কি এই বিষয়টি কাজে দিবে? টেস্ট পেপার সলিউশন করলেও কাজ দিবে, হয়তো নতুন নতুন সমস্যা দুই একটা আসতে পারে, তবে সে অভ্যস্ত হয়ে যাবে। তবে সৃজনশীল তো তাকে হলে নতুন প্রবলেম ফেস করতেই হবে। মানে সরাসরি সে কিছু কমন পাবে, এটা পাইতে পারে, তবে আশা করা যাবে না যে আমি কমন পেয়ে যাব। এটা সৃজনশীল, ওকে আমরা দেখবো যে পরীক্ষার হলে সে নিজে কি করতে পেরেছে। প্রশ্ন করার সময় আমরা চেষ্টা করি সম্পূর্ণ সক্রিয়ভাবে সে অ্যানসার করুক। আচ্ছা স্যার, আমরা আরো কথা বলবো, বন্ধু অপেক্ষা করে আছে, তার সাথে একটু কথা ঠিক আছে, আমরা শুনি। হ্যালো, আমি সীমান্ত। কেমন আছো? ভালো। বলো ভাইয়া, কোন বিভাগ থেকে প্রশ্ন করব? ইতিহাস ও ঐতিহ্য। ইতিহাস ও ঐতিহ্য, ঠিক আছে। ইতিহাস ও ঐতিহ্য থেকে থাকছে তোমার জন্য প্রথম প্রশ্ন। প্রীতিলতা ওয়াদ্দেদার ইংরেজদের কোন ক্লাব আক্রমণ করেছিলেন? ক ইংলিশ ক্লাব, খ চট্টগ্রাম ক্লাব, গ ইউরোপিয়ান ক্লাব। দ্রুত বলে দাও। অপশন গ ইউরোপিয়ান ক্লাব। গ ইউরোপিয়ান ক্লাব, তোমার উত্তর একদম সঠিক। অনেক অভিনন্দন, তুমি পেয়ে গেলে 500 টাকা সমমূল্যের বই। বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে দিতে চাই এই ক্লাব আক্রমণ সম্পর্কে কিছু তথ্য। সূর্য সেনের নির্দেশে 7 জন বিপ্লবী সহ এই ক্লাব আক্রমণ করেন। ক্লাব আক্রমণ শেষে শত্রুর হাতে ধরা পড়ার আগে পটাশিয়াম সায়ানাইড খেয়ে প্রীতিলতা ওয়াদ্দেদার আত্মদান করেন। বন্ধু, তোমার জন্য থাকছে দ্বিতীয় প্রশ্ন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীর ঝাঁসির রানী পারিবারিক নাম কি? ক মনিকা কর্ণিকা। ওহো, লাইনটি কেটে গেছে। বন্ধু, তুমি চেষ্টা করতে থাকো, আশা করছি আবার আমরা সুযোগ পাবো। স্যার, সময় হচ্ছে একটা ছোট্ট বিরতি নেবার।
বন্ধুরা, সময় হয়েছে আরও একটা ছোট্ট বিরতি নেবার। কোথাও যেও না, আমাদের সাথেই থেকো। বন্ধুরা, বিরতির পর আবারও ফিরে এলাম তোমাদের প্রিয় আয়োজন প্রাণমিল ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে সাথে নিয়ে। কথা হচ্ছিল মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গণিত বিভাগের সিনিয়র শিক্ষক সুভাষ চন্দ্র পোদ্দারের সঙ্গে। বন্ধুরা, তোমাদের জন্য এখন রয়েছে ছবির গ্যালারি। দেখে নিই ছবির গ্যালারি খেলার জন্য কে আছে আমাদের সাথে। হ্যালো, আমি রাত্রি। কেমন আছো রাত্রি? ভালো আছি। ছবির গ্যালারি খেলার জন্য প্রস্তুত? জি। ঠিক আছে, স্ক্রিনে দেখানো ছবিটি দেখো আর আমার প্রশ্নের উত্তরটা। ছবির এই স্মৃতিসৌধ ভাস্কর্যটি কোথায় অবস্থিত? ক জগন্নাথ হল, খ সূর্য সেন হল, গ সলিমুল্লাহ হল। জগন্নাথ হল। ক জগন্নাথ হল। নিলাম তোমার উত্তর এবং জানিয়ে দিচ্ছি উত্তর একদম সঠিক। অনেক অভিনন্দন, তুমি পেয়ে গেলে 500 টাকা সমমূল্যের বই। এবার করছি দ্বিতীয় প্রশ্ন। ছবির এই মন্দিরটির নাম বলো। ক অক্ষরধাম, খ রানী রাসমণি, গ শ্রী রামকৃষ্ণ। দ্রুত বলতে হবে। ক অক্ষরধাম। ক অক্ষরধাম, তোমার উত্তর সঠিক। অনেক অভিনন্দন, তুমি পেয়ে গেলে আরো 500 টাকা সমমূল্যের বই। এরপর প্রশ্নে যাব। আজকে খেলবো না। আজকে আর খেলবে না? ঠিক আছে স্যার, আরো একজন বন্ধু আছে। হ্যালো, আমি কিরণ বলছি। কেমন আছো? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। বলো ভাইয়া, কোন বিভাগ থেকে প্রশ্ন করব? আপু বিভাগগুলো দেখি। বিভাগগুলো হচ্ছে প্রযুক্তির খেলা, ইতিহাস ঐতিহ্য। ইতিহাস ও ঐতিহ্য। ইতিহাস ঐতিহ্য, ঠিক আছে। ইতিহাস ঐতিহ্য থেকে থাকছে তোমার জন্য প্রথম প্রশ্ন। প্রথম পর্যায়ে মিশরীয় লিপি ছিল ক গোলাকার ভিত্তিক, খ চিত্র ভিত্তিক, গ অক্ষর ভিত্তিক। দ্রুত বলে দাও। আপু অপশন খ চিত্রভিত্তিক। অপশন খ চিত্রভিত্তিক। নিলাম, জানিয়ে দিচ্ছি উত্তর সঠিক। অনেক অভিনন্দন, তুমি পেয়ে গেলে 500 টাকা সমমূল্যের বই। এবার করছি দ্বিতীয় প্রশ্ন। ব্রিটিশ মিউজিয়ামে কত হাজার বছর আগের মানব সভ্যতার নিদর্শন রয়েছে? ক 4000 বছর, খ 2500 বছর, গ 2000 বছর। অপশন ক 4000 বছর। অপশন ক 4000 বছর, তোমার এই উত্তরটাও একদম সঠিক। অনেক অভিনন্দন, তুমি পেয়ে গেলে আরো 500 টাকা সমমূল্যের বই। এর পরের প্রশ্নে যাব। ঠিক আছে। 25 মার্চ কাল রাতের পাকিস্তানি হামলার বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তোলে কারা? ক সাভার ক্যান্টনমেন্টের বাঙালি সেনা, খ চট্টগ্রাম ক্যান্টনমেন্টের বাঙালি সেনা, গ রাজারবাগ পুলিশ লাইনের বাঙালি পুলিশ। এটাও দ্রুত বলতে হবে। পুলিশ লাইন বাঙালি। রাজারবাগ পুলিশ লাইনের বাঙালি পুলিশ, অপশন গ। তোমার উত্তর সঠিক। অনেক অভিনন্দন ভাইয়া, তুমি পেলে মোট 2000 টাকা সমমূল্যের বই। স্যার, আবার আপনার কাছে ফিরছি। স্যার, আমরা বিষয়ভিত্তিক কিছু জানলাম, তবে সেগুলো সবই ছিল লিখিত যে বিষয়গুলো। স্যার এখন তো বহু নির্বাচনী এখানে প্রশ্ন 40 নাম্বার একটা বড় ব্যাপার। সাধারণ গণিতের ক্ষেত্রে 40 নাম্বার। আচ্ছা, আর উচ্চতর গণিতের ক্ষেত্রে ওখানে 35 35। দুটোতেই বেশ অনেকখানি নাম্বার পড়ছে। স্যার, এটার জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে? এটার জন্য সূত্রগুলো লাগবে খুব ভালোভাবে মুখস্থ রাখা। আচ্ছা যে কোনো ছোট ছোট ম্যাথমেটিক্স গুলো প্রয়োগ করতে যেন খুব দ্রুত পারে। আচ্ছা আচ্ছা, আর অবজেক্টিভ একটা 1 মিনিটে করা তার পক্ষেই সম্ভব, যার সবগুলো সূত্র একদমই নখদর্পণে মানে খুবই দ্রুত সে প্রয়োগ করতে পারে। না, আমরা এতদিনের শিক্ষক, তারপরেও দেখি যে 40টা অ্যান্সার 40 মিনিটে করা সহজ নয়। হ্যাঁ, অনেকগুলোতে আমাদের 30 মিনিট বেশি 35 সময় মিনিট লাগে। লেগে যায় আমাদের। আমরা কখনো সলভ করে যে দেখি বাসায় আমি একটা পরীক্ষা দিই, সেই ক্ষেত্রে আমারও 35 মিনিট লাগে 40 পেতে গেলে। অতএব ওদের যারা খুব বেশি কুইক তাদের পক্ষে 40 অ্যান্সার সঠিক করা সম্ভব। আচ্ছা স্যার, সূত্রের কথা আপনি বলছিলেন, অনেকেরই সূত্র পড়ার ক্ষেত্রে খুব একটা ভীতি কাজ করে। স্যার, এটা কিভাবে মনে রাখা সূত্র পড়ে যায়? মনে হয় মনে রাখা কঠিন, বেশি বেশি অঙ্ক করে মনে রাখতে হবে। আচ্ছা, সূত্র মুখস্থ করা আমাদের জন্য কঠিন ছিল, এখনো কঠিন, তবে অঙ্ক করতে করতে সূত্র অটো হয়ে যাবে। এই পর্যায়ে যেতে হবে তার প্র্যাকটিস। উৎপাদকের সূত্রগুলো থাকে বেশ হ্যাঁ, একই রকম, একই অনেকটা রকমের মান নির্ণয়ের সূত্র একই রকম জি, জি। থাকে। এটা প্রয়োগ দ্বারাই সম্ভব আয়ত্ত রাখা। তাছাড়া মুখস্থ করে নিয়ে আমি অঙ্ক শুরু করবো, এটা হবে না। অবশ্যই অঙ্ক করতে হবে বেশি করে। আসলে প্র্যাকটিসই একজনকে পারফেক্ট করে তোলে। এটাই প্র্যাকটিস মেক্স ওয়ান পারফেক্ট। জি অবশ্যই। স্যার, গণিত বিষয়টিতে সবার মধ্যে মানে বেশিরভাগের মাঝে দেখা যায় একটা ভীতি কাজ করে। স্যার, এই ভীতি দূর করার জন্য কি করা যেতে পারে? আমার মনে হয় আন্তরিকভাবে তাকে শিক্ষা দিতে হবে। মানে আচ্ছা। স্কুল শিক্ষক
বা বাসার শিক্ষকের পাশাপাশি বাবা মাকে গণিত নিয়ে বসতে হবে আচ্ছা স্যার, ছোট থেকে, যে সেটা আমাদের ভীতি কিভাবে না থাকে। করতে পারে? মানে ছোট থেকেই যে আমরা ছোট ছোট সমস্যা 2 2 4 4 5 9 এই জিনিসগুলো তাকে খুব ভালোভাবে বুঝিয়ে নিয়ে শেখাতে Interesting হবে, way-তে। ইন্টারেস্টিং ওয়েতে। আবার ল্যাঙ্গুয়েজে ছোট ছোট ভাষা তৈরি করে করে তাকে শেখাতে হবে, আচ্ছা সে যেন গণিতের প্রতি ভয় না পায়। এবং মার্কিং করতে হবে, ভেরি গুড, গুড, পজিটিভ, এবং পরীক্ষা নিয়ে 10 এ 10, 50 এ 50, তখন সে দেখবে এই মানে সাবজেক্টটাই তোমার ভালো, অনেক বেশি নাম্বার পাওয়া যায় অল্প শ্রমে। জি তবে বসতে হবে, মানে গণিতটা প্র্যাকটিসের জিনিস, যে রুটিনে প্রতিদিনই গণিত রাখতে হবে, যে আমার গণিত 1 ঘন্টা থাকবে, এরপর অন্য বিষয় যা করি, আচ্ছা এটাই। স্যার বিজ্ঞান বিভাগে যারা পড়ছে তাদের মাঝেও কিন্তু অনেক সময় গণিতের ভীতিটা দেখা যায়, স্যার তাদের রেজাল্ট ভালোর জন্য গণিতের ভূমিকা কতখানি? মানে গণিতের ভূমিকা অনেকটাই বেশি। কেমিস্ট্রির কথা বলি বা ফিজিক্সের কথা ফিজিক্সের বলি, কথা বলছি। এখন সৃজনশীল পদ্ধতিতে আমাদের গ মার্ক হয়, জি। গ 3 মার্কের, যেটা অ্যাপ্লিকেশন অংশ আমরা বলি, প্রয়োগ, এটা 100% গণিত। জি যে কেমিস্ট্রি একটা অঙ্ক দেওয়া হলো যে কত মোল সোডিয়াম কার্বনেট লাগবে, জি, জি। এটা থেকে গাণিতিক হিসাব করে বের করতে হবে। আবার ফিজিক্সের ক্ষেত্রে আমরা সব অনেক সময় চ্যাপ্টার বলি থেকে যে অঙ্ক দেয়া যায়। সিঁড়িটির দৈর্ঘ্য কত, জি। মইটির দৈর্ঘ্য কত, বালকটির ওজন কত, বেগ এই কত, যে বেগ এরকম কত, বিভিন্ন অঙ্ক দিয়ে দিতে এই পারে। জিনিসগুলো করতেও আমাদের গাণিতিক নলেজ লাগে। এই জন্য গণিতের সাথে ফিজিক্স কেমিস্ট্রি খুব বেশিভাবে জড়িত হয়ে গেছে সৃজনশীল আসার ফলে। আগে যা ছিল তার চেয়ে আরো বেশি যুক্ত হয়ে গেছে। আচ্ছা স্যার, আমরা তো এতক্ষণ এসএসসি বিষয় নিয়ে কথা বলছিলাম, স্যার আমরা একটু উচ্চতর শিক্ষার প্রসঙ্গে আসি। আজকাল অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে উচ্চতর শিক্ষার ক্ষেত্রে যে বেসিক বিষয়গুলো, বেসিক সায়েন্সের খুবই অবহেলিত হচ্ছে এবং গণিত তো অনেক বেশি অবহেলিত হচ্ছে। স্যার এটাকে আপনি কিভাবে দেখেন? মানে গণিতের ক্ষেত্রে, গণিতের প্রয়োগ সব ক্ষেত্রে আছে, সর্বোচ্চ চাকরির ক্ষেত্রেও আমরা বিসিএস এর কথাই ভাবি, জি। বা গবেষণার ক্ষেত্রে সব বলি, ধরনের হ্যাঁ, সুযোগ পরীক্ষাগুলো তো সুবিধা আছে, গণিত কিন্তু থাকছে। মানে হায়ার এডুকেশনে যে সায়েন্সটা অনেক বেশি কঠিন হয়ে যাওয়ার ফলে জি। অনেকে অ্যাভয়েড করার চেষ্টা করে, যে ইন্টারমিডিয়েট পর্যন্ত সায়েন্স করার পরে তারা আর সায়েন্স পড়তে চায় না, অন্যদিকে কনভার্ট হয়ে যায়, কেউ কমার্সে বিবিএমবিএ লাইফ নেয়। তবে যারা গণিতকে ধরে আছে তারাও খারাপ করবে না, গবেষণার আচ্ছা। ক্ষেত্রে গিয়ে যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, জি। এছাড়া গবেষণা করে আমাদের পরিসংখ্যান ব্যুরো, অনেক জায়গাতেই গণিতের ভালো ভালো পোস্ট আছে, যা গণিতের আচ্ছা। লোকদের দরকার হয় আর কি। আচ্ছা স্যার, মানে এখন তো ইঞ্জিনিয়ারিং পড়ার একটা ট্রেন্ড আজকাল বেশি দেখা যাচ্ছে। গণিতে পড়লে পেশার, আপনি বলছিলেন বিভিন্ন পোস্টে আছে, একদম গণিতকে পারফেক্ট কাজে লাগানো যাবে, এরকম পেশার সুযোগ কিরকম? এরকম সুযোগ আমাদের দেশে কম। আচ্ছা হয়তো গণিতকে নিয়ে আমরা অনেক কিছু করতে পারি, কারণ শিক্ষা ক্ষেত্রেই গণিতের প্রয়োগটা বেশি অ্যাকচুয়ালি। জি, ব্যাংকিং ক্ষেত্রেও গণিতকে গুরুত্ব দিচ্ছে, ব্যাংকে পরিসংখ্যানের বিকল্প হিসাবে গণিতকে নিচ্ছে, এরকম বেশ কিছু ক্ষেত্রে গণিতকে নেওয়া হচ্ছে। আচ্ছা পাশাপাশি যে কোনো বেসিক পোস্টে স্নাতক পাস লাগছে, সেখানে গণিতে পাস করে যেহেতু জয়েন করছে, ব্যাংকে হোক বা কোনো এনজিওতে হোক, গণিতের ওরা কাজ করছে। হয়তো সেক্ষেত্রে তারা দেখে যে আমরা এত কঠিন পড়াশোনা করে আসলাম, আমার পাশের বন্ধুটা হয়তো কমার্স থেকে পড়ছে, জি এরকম একটা অনেক সময় মানে ডিজার্ট হয় আর কি, যে আমি অনেক পড়াশোনা করে এসেছি, আমার পাশের বন্ধু আর্টস থেকে পড়ে আমার সমানে জব করছে, জি জি এরকম হয় কখনো কখনো। আচ্ছা স্যার, আবার আমরা একটু এসএসসি প্রসঙ্গে ফিরি। স্যার এখন গত বছর দেখা গেছে যে অনেকগুলো বিদ্যালয়, প্রায় 22টির মতো বিদ্যালয়ের কেউই উত্তীর্ণ হতে পারেনি, সেগুলো মূলত গ্রামের বিদ্যালয় ছিল। স্যার সেগুলোর দিকে কিভাবে নজর দেওয়া যেতে পারে? সেগুলোর ক্ষেত্রে আসলে আমাদের গ্রামের স্কুলে দেখা যায় শিক্ষকরা ঠিকমতো বেতনও পায় না, এমন স্কুল আছে যে বেতন পাচ্ছে না, ঠিকমতো শিক্ষকরা ক্লাস করাচ্ছে না, আবার ট্রেনিং এর অভাব। এখন সৃজনশীল পদ্ধতি তাদেরকে সেইভাবে মেড আপ করে তোলা হচ্ছে না, তারা সেই সনাতন পদ্ধতি পড়াচ্ছে, বইয়ের অঙ্কগুলো করে দিচ্ছে, কিন্তু বইয়ের অঙ্ক দিয়ে তো এখন এসএসসি পরীক্ষা হবে না। জি। এই জন্য শিক্ষকদের যথেষ্ট ট্রেনিং দিতে Training হবে। দরকার। সরকার যদিও অনেক আন্তরিক এই ব্যাপারে ট্রেনিংগুলো দেওয়ার ক্ষেত্রে, আমাদের শহরের স্কুলগুলো বা গ্রাম থেকে অনেকে এসে ট্রেনিং দিয়ে যাচ্ছে, আচ্ছা তবে এখনো মনে হয় ওই পর্যায়ে পৌঁছেনি, ইউনিয়ন পর্যায়ে বা গ্রাম পর্যায়ে। আচ্ছা তো আস্তে আস্তে হয়তো হয়ে যাবে, সময় লাগবে এটা। জি। স্যার আপনি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সাথে আছেন, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ সবসময় খুবই ভালো ফলাফল করছে, আপনারা কোন বিষয়গুলো মাথায় রাখেন সবসময়? মানে আমরা আসলে ক্লাসটা, আমাদের যে এখন ক্লাস হচ্ছে না, এই জন্য আমাদের মানে আজকেই ঘোষণা এসেছে প্রিন্সিপাল পক্ষ থেকে যে আপনারা শনিবারে, প্রত্যেক শনিবারই ক্লাস করবেন। এই মেকআপগুলো, এমনকি হরতাল কতগুলো দিন ক্লাস করতে জি, জি। হলো, আমরা শুক্র শনি দিয়ে সেগুলো মেকআপ করার চেষ্টা করব। ক্লাসরুম টিচিংকে আমরা সবচেয়ে গুরুত্ব বেশি দিই। এরপরে হয়তো দুর্বল বাচ্চারা কোথাও পড়বে বা পড়বে না, বা বাসায় পড়বে, সেটা আলাদা। ক্লাস টিচিং এবং এই পরীক্ষার পূর্বে যে আমরা একটা কোচিং করি, এটা খুব সেগুলোই গুরুত্ব। অনেক প্রভাব ফেলে। প্রভাব ফেলে বাচ্চার লাইফের উপরে। স্যার আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য অনেক ধন্যবাদ। আমারও ভালো আপনাকে। লেগেছে, যেরকম একটা প্রোগ্রামে আসতে পারছি, কথা বলতে পারছি, লোকজন হয়তো উপভোগ করছে কিছুটা। স্যার আমরা আজকে এখানেই শেষ করছি আমাদের আয়োজন, ইনশাআল্লাহ আবার কখনো আপনার সাথে কথা হবে। বন্ধুরা, দেখতে দেখতে সময় একদম ফুরিয়ে এলো, দেখা হবে আবার আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, অনেক আনন্দে থেকো।